বাংলাদেশ ফুটবল নিয়ে একটা কথা আমরা বছরের পর বছর শুনে এসেছি, এই দেশ দিয়ে আর কিছুই হবে না। কখনো বলা হয়েছে অবকাঠামো নেই, কখনো আবার বলা হয়েছে ভালো খেলোয়াড় নেই, আবার কখনো বলা হয়েছে বাফুফে থাকলে উন্নতি অসম্ভব। কিন্তু মজার বিষয় হলো গত এক বছরে সেই একই বাংলাদেশকে নিয়ে কথা বলছে শুধু দেশের মানুষই নয়, দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্লেষকরাও। একসময় যে বাংলাদেশ ভারতের সঙ্গে খেলতে নামার আগেই হেরে বসতো, আজ সেই বাংলাদেশকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম পর্যন্ত উদ্বিগ্ন। কারণ বাংলাদেশের জার্সিতে এখন শুধু দেশীয় প্রতিভা নয়, ইউরোপে বেড়ে ওঠা ফুটবলাররাও আসতে শুরু করেছেন। হামজা চৌধুরী, সমিত সোম, এই নামগুলো আর স্বপ্ন নয়, বাস্তব। আর সামনে অপেক্ষা করছে আরো কয়েকজন প্রবাসী তারকা, যা আরো শক্তিশালী করবে বাংলাদেশকে। কিন্তু শুধু প্রবাসী ফুটবলার এলেই কি একটি দল শক্তিশালী হয়ে যায়? একদমই না। একটি শক্তিশালী দল তৈরি হয় একজন ভালো কোচ, সঠিক পরিকল্পনা, উন্নত অবকাঠামো, ড্রেসিং রুমের ইউনিটি এবং দীর্ঘমেয়াদী ভিশনের ওপর। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি অবশেষে সেই পথে হাঁটছে, নাকি আমরা আবারও একটি বড় নাম দেখে অতিরিক্ত আশাবাদী হয়ে পড়ছি? আজকের ভিডিওতে তথ্য, পরিসংখ্যান এবং বাস্তবতা দিয়ে বিশ্লেষণ করব বাংলাদেশ ফুটবল সত্যি কতটা এগিয়েছে, কোথায় এখনো দুর্বলতা রয়ে গেছে এবং কেন 2026 সালের সাফ চ্যাম্পিয়নশিপ হতে পারে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি। তো চলুন শুরু করা যাক। কয়েক বছর আগেও বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা ছিল ধারাবাহিকতা। একটি ম্যাচে ভালো খেললেও পরের ম্যাচে পুরো দল যেন হারিয়ে যেত। কিন্তু গত এক বছরে একটি জিনিস স্পষ্ট হয়েছে, বাংলাদেশ এখন অন্তত প্রতিপক্ষকে সম্মান করলেও ভয় পায় না। হামজা চৌধুরীর আগমন মিডফিল্ডে এমন এক ভারসাম্য এনে দিয়েছে যা বাংলাদেশ বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। তার সঙ্গে সমিত সোমের মতো ফুটবলাররা যুক্ত হওয়া পুরো মিডফিল্ডের মান আরও বাড়িয়ে দিয়েছে। ফলে বল দখল, প্রেসিং এবং ট্রানজিশনে বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। অবশ্য এর মানে এই নয় যে বাংলাদেশ এখন এশিয়ার বড় শক্তি, বরং দলটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দুর্বল দলকে হারানো এবং শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার মানসিকতা তৈরি হচ্ছে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। বাংলাদেশ ফুটবলের আরেকটি বড় পরিবর্তন এসেছে ডাগ আউটে। হ্যাভিয়ার কাবরেরার অধ্যায় শেষ হওয়ার পর বাফুফে দায়িত্ব দিয়েছে জার্মান আমেরিকান কোচ থমাস ডুলিকে। তিনি শুধু বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলারই নন, ফিলিপাইন জাতীয় দলকে ইতিহাসের অন্যতম সফল সময়ও উপহার দিয়েছেন। বাফুফে তাকে গ্রাউন্ড থেকে দল গড়ার বিশেষজ্ঞ হিসেবে বেছে নিয়েছে। ডুলির দর্শন খুব পরিষ্কার, তিনি তারকা নির্ভর দল চান না, তিনি চান এমন একটি দল যেখানে 11 জন একসঙ্গে আক্রমণ করবে, আবার 11 জন একই সঙ্গে ডিফেন্ডও করবে। শুধু তাই নয়, সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে তিনি দীর্ঘ প্রস্তুতি, নিবিড় ক্যাম্পের পরিকল্পনাও পাচ্ছেন। এটাই হতো বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় পরিবর্তন, কারণ উন্নতি শুধু ম্যাচ জিতে হয় না, উন্নতি হয় পরিকল্পনা দিয়ে। একসময় বাংলাদেশের জার্সিতে ইউরোপের বড় ক্লাবের ফুটবলার খেলবেন, এটা কল্পনাও করাও যেত না, কিন্তু আজ বাস্তবতা বদলাচ্ছে। সবকিছুর শুরুটা করেছিলেন জামাল তারেক কাজিরা, তারপরে এলেন হামজা চৌধুরী, এরপরে এলেন সমিত সোম। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বাংলাদেশের নজর এখন ফারহান আলী ওয়াহিদের দিকে। মাত্র 19 বছর বয়সী এই উইঙ্গার ইংলিশ ক্লাব ফুলহ্যামের একাডেমিতে নিজের প্রতিভা দিয়ে দ্রুতই উপরে উঠে এসেছেন। চেলসির একাডেমিতে ফুটবলের হাতে খড়ি, এরপর ফুলহ্যামে যোগ দিয়ে অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 21 পেরিয়ে সম্প্রতি মূল দলের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচেও অভিষেক হয়েছে তার। নরউইচ সিটির বিপক্ষে মাঠে নেমে একটি দারুণ বাঁকানো শটে গোলরক্ষককে পরীক্ষায় ফেলেছিলেন তিনি। যদিও গোল পাননি, তবুও মূল দলে অভিষেকই বলে দিচ্ছে ফুলহ্যামের কোচিং স্টাফ তার উপর আস্থা রাখা শুরু করেছে। আর সবচেয়ে বড় খবর হলো, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই তাকে জাতীয় দলে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বাংলাদেশি পাসপোর্টের কাজ এগোচ্ছে, আর সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডো কিংবা সাফ চ্যাম্পিয়নশিপে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে এই বিস্ফোরক উইঙ্গারকে। আরেকটি নাম নিয়েও ভীষণ আশাবাদী বাংলাদেশের সমর্থকরা, তিনি জায়ান হাকিম। জায়ানকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় ফুটবল পরিবেশে বেড়ে ওঠার কারণে তার টেকনিক, গেম ইন্টেলিজেন্স এবং ট্যাকটিক্যাল বোঝাপড়া দেশীয় অনেক ফুটবলারের চেয়ে আলাদা। এখনো জাতীয় দলে তার পথচলা পুরোপুরি শুরু না হলেও বাফুফে তাকে নিয়েও কাজ করছে। যদি ভবিষ্যতে হামজা, সমিত, ফারহান ও জায়ান এই 4 জনকে একই সঙ্গে মাঠে দেখা যায়, তাহলে বাংলাদেশের স্কোয়াডের মান এক ধাক্কায় কয়েক ধাপ এগিয়ে যাবে।
তবে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, প্রবাসী ফুটবলার কোনো জাদুর কাঠি নয়। তারা ম্যাচের মান বাড়াতে পারেন, দলের আত্মবিশ্বাস বাড়াতে পারেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা এনে দিতে পারেন, কিন্তু শিরোপা জিততে হলে দেশীয় ফুটবলারদেরও একই গতিতে উন্নতি করতে হবে। কারণ শেষ পর্যন্ত ফুটবল একজনের নয়, 11 জনের খেলা। আর বাংলাদেশ যদি এই নতুন প্রজন্মকে একই সঙ্গে গড়ে তুলতে পারে, তাহলে হয়তো বহু বছরের অপেক্ষার পর সত্যি দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দলে পরিণত হওয়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশের। একজন ভালো খেলোয়াড় আর একটি ভালো দলের মধ্যে পার্থক্য সুবিস্তর। আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জিতেছিল শুধু মেসির জন্য নয়, মরক্কো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল শুধু প্রতিভার জন্যও নয়, তাদের সবচেয়ে বড় শক্তি ছিল টিম কেমিস্ট্রি। বাংলাদেশের ক্ষেত্রেও এখন একই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। হামজা, সমিত কিংবা ভবিষ্যতের অন্য প্রবাসী ফুটবলারদের যদি দেশীয় খেলোয়াড়দের সঙ্গে দ্রুত বোঝাপড়া তৈরি হয়, তাহলে বাংলাদেশের খেলার মান এক ধাপ নয়, কয়েক ধাপ এগিয়ে যেতে পারে। কিন্তু যদি ড্রেসিং রুমে বিভক্তি তৈরি হয়, তাহলে বড় নাম থাকলেও লাভ হবে না। সৌভাগ্যবশত এখনো পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো নেতিবাচক ইঙ্গিত দেখা যায়নি, বরং সিনিয়র ও জুনিয়রদের মধ্যে পারস্পরিক সম্মানই বেশি চোখে পড়েছে। সামনে দেশের মাটিতে বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এই আসরে বাংলাদেশও একটা ঝলমলে স্বপ্ন দেখতেই পারে, কারণ বাংলাদেশের স্কোয়াড আগের যে কোনো সময়ের তুলনায় ভারসাম্যপূর্ণ। মিডফিল্ডে অভিজ্ঞতা আছে, ডিফেন্সে দৃঢ়তা বাড়ছে, আক্রমণেও গতি বাড়ছে। যদিও ফিনিশিংয়ে এখনো আমাদের সমস্যা আছে বিস্তর, তবে জায়ান, ফারহানরা আসলে সেটিও হয়তো কিছুটা সমাধান হতে পারে। বাংলাদেশ ফুটবল এখনো এশিয়ার বড় শক্তি হয়ে যায়নি, বিশ্বকাপে খেলার মতো অবস্থানেও পৌঁছায়নি। কিন্তু একটা বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই, বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। আজ এই দলের আছে আন্তর্জাতিক মানের ফুটবলার, আছে বিদেশে বেড়ে ওঠা প্রতিভাদের আগ্রহ, আছে নতুন কোচের পরিকল্পনাও, আছে ধীরে ধীরে বদলে যাওয়ার মানসিকতাও। তবে সবকিছুর পরেও একটা সত্যি মনে রাখতে হবে, ফুটবলে কোনো শর্টকাট নেই। একটি দুটি বড় নাম কখনো একটি দেশের ফুটবল দলকে বদলে দিতে পারে না। যেটা বদলে দেয় সেটা হলো ধারাবাহিক পরিকল্পনা, শক্তিশালী ঘরোয়া লিগ, আধুনিক একাডেমি আর প্রতিটি বয়সভিত্তিক দলে একই ধরনের ফুটবল দর্শন। বাংলাদেশ সেই পথের শুরুতে দাঁড়িয়ে আছে। পথটা এখনো অনেক দীর্ঘ, অনেক কঠিন, কিন্তু বহু বছর পর প্রথমবারের মতো মনে হচ্ছে এই পথের শেষ প্রান্তে হয়তো সত্যি আলো আছে। আর যদি এই পরিকল্পনা, এই কেমিস্ট্রি আর এই অগ্রগতি ধরে রাখা যায়, তাহলে হয়তো খুব বেশি দূরে নয় সেই দিন যেদিন বাংলাদেশকে আর দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দল বলা হবে না, বরং বলা হবে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি। এমনকি আমরাও বিশ্বকাপের মতো আসরে নিজেদেরকে কল্পনা করতেই পারি।